আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর বার্ষিক পরীক্ষা 2024 সালের স্পেশাল মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, যারা তোমরা আর্টস এবং কমার্সে রয়েছো, তাদের জন্য দুইটা সাবজেক্ট গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট মাত্র 220 টাকায় তোমাদের অনলাইনের মাধ্যমে পড়ানো হবে। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং ক্লাস হবে তোমাদের পরীক্ষার শেষ দিন হতে। আর যারা সায়েন্সে রয়েছে বিজ্ঞান বিভাগে, তাদের জন্য পাঁচটি সাবজেক্ট মাত্র 550 টাকায় প্রত্যেক মাসে দিতে হবে, মাত্র 550 টাকায়। তো এই বিষয়গুলো হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো এদের তোমাদের ক্লাস হবে সপ্তাহে 7 দিন এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তো ভর্তি হওয়ার জন্য প্রথম মাসের বেতন 250 টাকা তোমাদের বিকাশ অথবা নগদ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের এই নাম্বারে 01620103495 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে ক্লাস শুরু হবে পরীক্ষা শেষ হওয়ার পরে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের দুইটা সাবজেক্ট, আর যদি তোমরা গ্রুপের সাবজেক্ট সহ পড়তে চাও তাহলে 550 টাকা এই নাম্বারে দিয়ে আমাদের ক্লাসে ভর্তি হতে হবে কোর্সে। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমে হচ্ছে ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টায় 15 মার্ক থাকবে। 1 নম্বর প্রশ্ন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি? প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা জানি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে নিউটনের সূত্র, তাই না? এখন ভরবেগের পরিবর্তনের হার দেখো, এটা সমানুপাতিক। ভরবেগের পরিবর্তন মানে কি? এমভি মাইনাস এমইউ, মানে শেষ ভরবেগ বা হচ্ছে মাইনাস আদি ভরবেগ, একে সময় দিয়ে ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার পাওয়া যাবে। এটা সমানুপাতিক হবে কার? বলের সমানুপাতিক। তাহলে এটা সমানুপাতিক। নিচের তথ্যের আলোকে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দিতে হবে। 55 কেজি ভরের এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছে। 55 কেজি ভরের মানে এম এর মান হচ্ছে 55, আর তার জুতায় তলার ক্ষেত্রফল এবং জুতার ভর দেওয়া আছে, তার মানে টোটাল ভর কত? তার টোটাল ভর এম দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে হচ্ছে 55 কেজি আর এখানে হচ্ছে 200 গ্রাম। 200 গ্রামকে প্রথমে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো দেখো এই যে 200 গ্রাম, এই 200 গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি, তার 200 ভাগ হচ্ছে এই যে 1000, 200 ভাগ 1000, 1000 ভাগ করলে কেজিতে কনভার্ট হয়ে যাবে। তার সাথে যোগ করতে হবে 55। এই টোটালটা মিলেই হচ্ছে ভর, ঠিক আছে? টোটালটা মিলে কি হবে? ভর হবে। ভর হলো কত? দেখো এই যে 55.2, 55.2, এটাকে কেজিতে কনভার্ট করলাম, কেজি। এবার ক্ষেত্রফল দেওয়া আছে কত? দেখো ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয় 0.02 মিটার স্কয়ার। এখন আমাদের বের করতে হবে কি? প্রথমটা হচ্ছে লোকটির ওজন বের করতে। ওজন ডব্লিউ সমান হচ্ছে এমজি। তো এখানে এম এর মান তো আমরা দেখলাম 55.2, এর সাথে 9.8 গুণ করতে হবে, তাহলে ওজন পাওয়া যাবে। এই যে ওজন 540.96 রয়েছে, তাই না? তার মানে 500 এখানে 39 আছে, এটা কাছাকাছি, এটা आंसर হবে কাছাকাছি। জুতার উপর কি পরিমাণ চাপ দিতে হবে? দেখো চাপ পি সমান হচ্ছে পি সমান কত বলতো? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বা ওজন। এই যে ডব্লিউর মান আমরা বের করলাম, ডব্লিউ কে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে, এই যে এ দ্বারা। তো ডব্লিউর যে মানটা হলো এটা না, এটাকে ক্ষেত্রফল মান কত? দেখো ক্ষেত্রফলের মান হচ্ছে 0.02, ভাগ করলাম কত হলো? এই যে 27,047 48 আর কি, 27,000 কত? এই যে এটা না কাছাকাছি, এই যে গ নাম্বার, এটা হবে आंसर। এরপরে মৌলিক বল কয় প্রকার? তো আমরা তো জানি মৌলিক বল হচ্ছে 4 প্রকার। সেটা হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল, তারপরে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল, 4 প্রকার। তারপরে অধাতু মিলে কোন ধরনের বন্ধন তৈরি করে? অধাতু আর অধাতু মিলে সমযোজী বন্ধন গঠন করে। মনে রাখবা, কখন ধাতু আর ধাতু মিলে হচ্ছে ধাতব বন্ধন তৈরি করে, আর অধাতু মিলে সমযোজী বন্ধন করে, ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে। পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল রয়েছে? ষষ্ঠ পর্যায়ে মৌল রয়েছে কয়টা? 32টি। এরপর 7 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি হবে? তরল অবস্থায় থাকতে পারে? এতে একাধিক বন্ধন বিদ্যমান নাকি এরা জলীয় দ্রবণে অম্ল? দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার জন্য এটা কি হবে না? তরল অবস্থায় পরিণত হবে না।
এরা কঠিন অবস্থায় তাপ দিবা তাহলে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে, তবে এরা কখনোই তরলে পরিণত হবে না, কারণ এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এতে একাধিক বন্ধন আছে, হ্যাঁ একাধিক বন্ধন ঠিকই আছে। যেমন দেখো NH3 প্রথমে গঠিত হয়, এখানে রয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে, মানে প্রথমে সমযোজী বন্ধন রয়েছে, তারপর যখন NH4 এরকম দেবো NH4 প্লাস, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন হয়, তার সাথে Cl মাইনাস যুক্ত হলো, তাহলে এখানে হয়ে গেল NH4Cl হয়ে গেল, এটা হচ্ছে আয়নিক বন্ধন গঠিত হয়ে গেল। তাহলে এখানে তিন ধরনের বন্ধন রয়েছে, এটা হচ্ছে সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং আয়নিক বন্ধন। তো সন্নিবেশ সমযোজী বন্ধন এইটা সম্পর্কে তোমরা যখন ইন্টারে পড়বে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তে পারবে তৃতীয় অধ্যায়ে। এরপর 3 নম্বর প্রশ্ন, এর জলীয় দ্রবণ অম্লীয় হয় কিনা? হ্যাঁ, এর জলীয় দ্রবণ অম্লীয় হবে, এটা হচ্ছে 3 নম্বর গ নম্বর হবে। কোনটির আপেক্ষিক আণবিক ভর সবচেয়ে বেশি হবে? তা আপেক্ষিক আণবিক ভর সবচেয়ে বেশি কোনটার হবে এটা বের করে দেখতে হবে। যেমন দেখো এই সালফিউরিক অ্যাসিডের কত হবে? এই সালফিউরিক অ্যাসিড H2SO4 দেওয়া আছে, H2SO4 কিভাবে বের করবা? এই হাইড্রোজেনের কত 1, তার সাথে কত আছে 2 গুণ করতে হবে। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুইটার হবে 2। তারপর সালফারে কত 32, একটাই সালফার আছে। তারপরে হচ্ছে অক্সিজেন, একটা অক্সিজেনের 16, আর তার সাথে 4 গুণ করতে হবে, তাই না? তার মানে টোটাল যোগ করলে কত হয়? 98 হয়। তারপরে কি আছে এখানে? এই যে 2 নম্বর আছে নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে 1 যোগ নাইট্রোজেন আছে 14 যোগ অক্সিজেনের 16 গুণ 3। তো এইটা আমরা হিসাব করব, যোগ করে দেখবো কত আসে। দেখো এখানে 1, তারপরে যোগ 24 যোগ হচ্ছে 16 গুণ হচ্ছে 3, এই যে মানটা কত আসে 63, মানে এটা হচ্ছে 63। এরপরে কি আছে দেখো, এই যে এটা আছে, তাই না? H2CO3 কার্বনিক অ্যাসিডের এখানে হবে 1 গুণ 2, তারপরে যোগ হচ্ছে কার্বনের 12 যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 3 হবে। এখন এটা টোটাল কত আসে দেখো, এখানে প্রথমটা আছে 2 যোগ 12, এই যে 12 যোগ 16 গুণ 3, 16 গুণ হচ্ছে 3, মান কত আসে? এই দেখো 62 হয়, এই যে 62। এরপরে লাস্টে আরেকটা রয়েছে, সেটা কত? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 যোগ 35.5, তার মানে যোগ করলে কত হয়? 36.5 হচ্ছে। আমাদের এখানে বলছে যে সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি তো দেখা যাচ্ছে যে 98, তার মানে সালফিউরিক অ্যাসিডের বেশি হবে সবচেয়ে, ক নম্বর এটার আনসার হবে। তারপরে দেখো ক্রোমোজোম ও মেন্ডেলের উপাদানের মধ্যে বেশ কিছু মিল পাওয়া যায় কত সালে? এটার আনসার হবে 1900 সালে। মেন্ডেল দীর্ঘ কত বছর মটরশুঁটি গাছের উপর তার পরীক্ষা নিরীক্ষা কি করেছিলেন? চালিয়েছিলেন। তো দীর্ঘ 7 বছর ধরে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। আরএনএ তে কোনটি অনুপস্থিত থাকে? আরএনএ তে থাকে না, আরএনএ তে থাকে না থায়ামিন থাকে না, থায়ামিন, ঠিক আছে, থায়ামিন থাকে না। তাহলে এটা হবে ক নম্বর আনসার। আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করতে কোনটি সহায়তা করে? মানে অ্যান্টিবডি তৈরি করতে কোনটা সহায়তা করা হচ্ছে? এই প্রোটিন। তারপরে 13 নম্বর প্রশ্ন, মালভূমি সৃষ্টির কারণ হলো, এটা দেখো মালভূমি পানি এবং হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় এবং প্লেট টেকটনিকের কারণে হয়, সবগুলোই হবে এটার আনসার। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়ায় মাউন্ট টোবা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ? এটা হবে মহা আগ্নেয়গিরি। তারপরে 15 নম্বর, তাপ প্রয়োগে পদার্থের কোনটি ঘটে? তাপ প্রয়োগ করলে পদার্থের সংকোচন ঘটে, মানে তাপ যদি আমরা বাড়াই তাহলে পদার্থ সংকুচিত হয়ে যায়। এরপরে এক কথায় উত্তর আসবে 10টি। হ্যাঁ, 16 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত 10টি থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে থাকবে, 10টিতে 10 মার্ক থাকবে। এখন এখানে প্রশ্ন করা হচ্ছে 16 নম্বর, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কিসে রূপান্তরিত হয়? তো এটার উত্তর হবে শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি, কি শক্তিতে? তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তিতে রূপান্তরিত হয়। সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটা? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। এই যেটা দেখো প্রথমটা হচ্ছে তাপ শব্দ ইত্যাদি শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপরে অধাতু সমূহ সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? ঋণাত্মক আয়নে পরিণত হয় বা হচ্ছে অ্যানায়নে পরিণত হয়, যেটাকে আমরা অ্যানায়ন বলি। এই যে মনে করো Cl- একটা অ্যানায়ন। তারপরে পর্যায় সারণীর গ্রুপ 2,
এর প্রথম মৌলটি কোনটা? গ্রুপ 2 এর প্রথম মৌলটি হচ্ছে বেরিলিয়াম, Be। ঠিক আছে, গ্রুপ 2 এর প্রথম মৌলটি। এরপরে এটা 20 নম্বর, বেলুনে কোন গ্যাস ব্যবহার করা হয়? বেলুনে কোন ধরনের গ্যাস থাকে? এটা হচ্ছে হিলিয়াম গ্যাস থাকে, হিলিয়াম, তাহলে এটা হবে হিলিয়াম, He। এরপরে 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর, ডিএনএ কোষের কোথায় পাওয়া যায়? ডিএনএ কোষের কোথায় থাকে? এটা থাকে ক্রোমোজোমে, ক্রোমোজোমে। তারপরে মেন্ডেলের উপাদান ও জিনের অবস্থান কোথায় থাকে? জিনের অবস্থান কোথায় থাকে? এটাও ক্রোমোজোমে থাকে। তারপরে সাধারণ উষ্ণতায় লিপিড কেমন প্রকৃতির হয়? লিপিড হচ্ছে তরল বা কঠিন প্রকৃতির হয়। তারপরে জলবায়ু ও পরিবেশের উপর ভিত্তি করে কোনটি নির্ধারিত হয়? কোনটা নির্ধারিত হয়? জীববৈচিত্র্য নির্ধারিত হয়। তারপরে লাস্টের প্রশ্ন 25 নম্বর, দেখো, তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র কি উপস্থিত থাকে? আয়তন উপস্থিত থাকে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তর গেল। এখন আমরা দেখবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টাতে প্রত্যেকটাতে 2 মার্ক করে থাকবে, তার 10টাতে 20 মার্ক থাকবে। 20 মার্ক তার মানে কিন্তু অনেক একটা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু, তাই না? মার্কের অ্যামাউন্ট। এটা কিন্তু আমাদের ঠিকঠাক করে মান গুলো আমাদের প্রিপারেশনও নিতে হবে এবং সেভাবে আমাদের আনসার করতে হবে। এইখানে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে 10 নিউটন বল বলতে কি বোঝো? দেখো, 10 নিউটন বল বলতে বোঝায় 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যদি আমরা 10 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। আবার অন্যভাবে বলা যায় যে 10 কেজি ভরের বস্তুর উপরে 1 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে আমাকে কতটুকু বল লাগে? 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। তাহলে আমরা এইভাবে বলবো, ঠিক আছে, দুইবার না বলে এইভাবে বলবো যে অন্যভাবে বলা যেতে পারে, এতটুকু না বলে এটা এখান থেকে বলবো যে 10 কেজি ভরের উপরে 1 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে 10 নিউটন বল প্রয়োগ করতে হয়। তো যদি এখানে যদি 20 থাকতো তাহলে এখানে কি দিয়ে দিবা? এখানে 20 কেজি দিয়ে দিবা, মানে ভরের জায়গায় মানটা পরিবর্তন করে দিবা, ঠিক আছে, আর সবকিছু সেম রাখবা। তারপর দেখো, ভোতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন? একটু খেয়াল করি, এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা জানি পি, চাপ, পি সমান কত বলতো? চাপ পি সমান হচ্ছে এম বাই মানে এফ বাই এ, এফ বাই এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এফ বাই এ হবে। এখন এই যে ক্ষেত্রফল এর মান যত বেশি হবে চাপের মান তত কম হবে। আর ভোতা যদি ছুরি হয়, ভোতা ছুরি যদি হয় তাহলে সেটার ক্ষেত্রফল বেশি হয়, ক্ষেত্রফল বেশি হলে সেটা চাপ কম হয়। আর যদি চাপ কম, মানে তুমি বল প্রয়োগ করতেছো কিন্তু ওই ফলের উপরে বা সবজি কাটতেছো, এই সবজির উপরে বলটা কম প্রয়োগ করা হচ্ছে, তো কম যদি প্রয়োগ হয় তাহলে তো কাটতে অসুবিধা হবে, এর জন্য সহজে কিন্তু কাটে না। এজন্য কি হয়? ভোতা ছুরি দিয়ে আমাদের সবজি বা ফল কাটতে কষ্ট হয়। এই যে জন্য বল একই থাকলে চাপ ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক মানে কি? দেখো, যদি এই যে বলটা যদি মানে ধ্রুবক থাকে তাহলে পি ব্যস্তানুপাতিক এ হবে, মানে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই যেটা ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে, আবার ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে, এরকম বিপরীত সম্পর্ক। এই যে বৃদ্ধি পেলে চাপ কমে এবং ক্ষেত্রফল হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়। ভোতা ছুরির ক্ষেত্রফল ধারালো ছুরির তুলনায় বেশি থাকে, তাই সেটি দ্বারা প্রযুক্ত চাপের পরিমাণ কম হয়। এজন্য ভোতা ছুরি দিয়ে সবজি বা ফল কাটতে আমাদের কষ্ট হয়। এরপরে কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস বলে। এ তত্ত্ব অনুযায়ী যখন কণাগুলোর ভেতরকার আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি থাকে, যা কঠিন অবস্থা থেকে। এই অবস্থায় তাপের পরিপ্রবাহ কি হয়? প্রবাহে মানে মানে তাপের যে একটা ইফেক্ট রয়েছে, ইফেক্টের কারণে গতিশক্তি প্রাপ্ত হয়, আর যাকে তরল অবস্থা বলা যায়। এই তরল অবস্থাকে আরো তাপ প্রদান করলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি আরো বৃদ্ধি করে এবং তখন গ্যাসীয় অবস্থায় পরিণত হয় বা বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। এটা হচ্ছে কণার গতিতত্ত্ব, ঠিক আছে, এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। এরপরে 4 নম্বর প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না কেন? দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন কি, যে এটা মনে করো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বৃত্তাকার মানে এইভাবে ঘুরতে থাকে, তিনি তাই বলেছেন ঘুরতে থাকে। যখন ঘুরতে থাকবে তো আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল বলেছেন কি, যখন একটা আধানকে আর একটা আধান এরকম কেন্দ্র করে ঘুরতে থাকবে তো সে আস্তে আস্তে কি করবে জানবো, এরকম ভাবে যখন প্রথমবার আসবে তার দ্বিতীয়বার যখন আসবে তখন প্রথমবারের চেয়ে তার এরকম ব্যাসার্ধ কমতে থাকবে, কমতে 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 একসময় কেন্দ্রে
পতিত হয়ে যাবে, কেন্দ্রের সাথে মিশে যাবে। তো কেন্দ্রে হচ্ছে প্রোটন, প্রোটনের সাথে ইলেকট্রন নেগেটিভ, এটা তো একটা আরেকটাকে কি করে দেবে, ভ্যানিশ করে দেবে। তাহলে এজন্য এই স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না। রাদারফোর্ডের পরমাণু মডেল স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না, কারণ যদি একটা চার্জযুক্ত কণা গতিতে থাকে তবে এটি শক্তি বিকিরণ করবে যা নিউক্লিয়াসকে ভেঙে কেন্দ্রে পরিণত করে। আমি যেটা বললাম সেটা হচ্ছে আসল কথা, বুঝছো, এটা হচ্ছে মেন কথা। তারপরে 5 নম্বর প্রশ্ন, ত্রয়ী সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। পারমাণবিক ভর অনুসারে তিনটি করে মৌলকে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি থাকে, যাকে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। কার সূত্র এটা? ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলা হয়। যেমন দেখো এখানে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক ভর কত বলতো? 7। সোডিয়ামের হচ্ছে 23, 39 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত আসে? ভাগ করব হচ্ছে 7, প্রথমে 7 যোগ 39, এটাকে 39 গুণ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হয়? 23 হয় না? 23। এই যে ওই ডোবেরাইন বলেছেন এই কথা, যে পাশাপাশি তিনটা মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে যদি আমরা এই প্রথমটা এবং লাস্টেরটা পারমাণবিক ভরকে ভাগ করে 2 দিয়ে যোগ করে, তাহলে আমরা মাঝখানেরটা পাবো। এটা ত্রয়ী সূত্র। পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয়? দেখো কিছু কিছু মৌল রয়েছে যাদের একাধিক যোজনী রয়েছে। যেমন দেখো আমরা যদি সালফারের কথা বলি, সালফারের 2, 4, 6 এরকম মৌল রয়েছে। মনে করো আয়রনের কথা বলি, Fe, এর আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে। তার মানে কি এই আয়রনের যোজনী 2ও আছে, 3ও আছে। কপারের যোজনী 1 আছে, 2 আছে, এরকম। তো অনেক মৌল আছে যাদের একাধিক যোজনী রয়েছে। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। উদাহরণ, সালফারের যোজনী কত হতে পারে? সালফারের যোজনী 2, 4, 6 হয়। ফসফরাসের যোজনী হতে পারে 3। তো পি এর যোজনী কত? 3, এবং এখানে হবে 5, এরকম। তো দুইটা আলাদা। এরা বিক্রিয়া অংশগ্রহণকারী মৌলের উপরে ভিত্তি করে বিভিন্ন যোজনী প্রদর্শন করে বিক্রিয়া সম্পন্ন করে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কাকে বলা হয়? ফ্যামিলি ট্রি বা বংশলতিকা হলো একটি চার্ট যার মাধ্যমে একাধিক প্রজন্মের সদস্যদের মধ্যে একটা সম্পর্কের চিত্র দেখানো হয়। দেখো এই চিত্রের মাধ্যমে আমরা একটা ফ্যামিলি ট্রি দেখতে পাচ্ছি। এখানে মনে করো তোমার দাদা আর তোমার দাদি, তাদের দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তোমার বড় চাচা হয়েছে, তোমার ছোট চাচা এবং তোমার বাবা হয়েছে। আর তোমার নানা এবং নানি, তাদের বিয়ে হওয়ার ফলে তোমার মা হয়েছে, তোমার মামা হয়েছে এবং ছোট খালা হয়েছে। তারপরে বিয়ে হয়েছে তোমার দাদির দিক থেকে, দাদা দাদির দিক থেকে বাবার সাথে, তোমার নানা নানির দিকের মায়ের সাথে বিয়ে হয়েছে। তাদের আবার সন্তান হয়েছে, তুমি হয়েছো, তোমার ছোট ভাই এবং তোমার ছোট বোন হয়েছে। তো এই যে সম্পর্কটা আমরা একটা কি দেখলাম, ট্রির মাধ্যমে দেখলাম না, এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি। এটি এমন একটি চার্ট যেখানে একটি প্রচলিত গাছের কাঠামোতে পারিবারিক সম্পর্ক তুলে ধরা হয়। ফ্যামিলি ট্রিতে মূলত একটি পরিবারের বংশগত কাঠামোকে নির্দেশ করে। এরপরে প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে পার্থক্য লেখো। প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন দেখো, প্রকট জিন পিতা এবং মাতা থেকে প্রথম বংশধরে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। মনে করো তোমার বাবা মায়ের কিছু কিছু বৈশিষ্ট্য তোমার ভাই অথবা তুমি পেয়েছো। মনে করো তুমি পেয়েছো কিছু, তোমার মার কিছু বৈশিষ্ট্য পেতে পারো অথবা বাবার। তো তুমি যে বৈশিষ্ট্যটা তোমার মার বাবার কাছ থেকে পেয়েছো এটাকে বলা হয় প্রকট জিন। আবার দেখা যাচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য তুমি বাবা মার কাছ থেকে পাও নাই, তুমি তোমার ছেলে মেয়ে যখন হবে তখন তাদের সেই বৈশিষ্ট্য থাকবে যেটা তোমার ভিতরে নাই। তো ওইটা হচ্ছে প্রচ্ছন্ন জিন বলা হয় তখন, ঠিক আছে। তো এখানে প্রচ্ছন্ন জিন প্রথম বংশধরে প্রকাশ না করে দ্বিতীয় বংশধরে 1/4 জীবে প্রবেশ করে, ঠিক আছে, বা প্রকাশ করে। লম্বা এবং খাটো বৈশিষ্ট্যের জন্য টি, বড় টি এবং ছোট টি। এখানে যে ছোট টি এর সাপেক্ষে বড় টিটা হলো প্রকট, আর লম্বা এবং খাটো বৈশিষ্ট্যে এইখানে বড় যে টি এর সাপেক্ষে ছোট টি হচ্ছে প্রচ্ছন্ন। তারপরে 9 নম্বর প্রশ্ন, সূর্যের তাপ কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়? তো সূর্যের তাপ যখন পৃথিবীতে আসে তখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা হচ্ছে বিকিরণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। যেখানে কোনো জল মাধ্যম নেই, সকল উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে। সূর্য একটি উত্তপ্ত বস্তু, তাই সূর্য তাপ বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত করে। মূলত এভাবে সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছে যায়। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া ও ভূ বহিস্থ প্রক্রিয়ার মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া ভূপৃষ্ঠের নিচ
থেকে কাজ করে, কিন্তু বহিস্থ প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপর থেকে কাজ করে। তারপর 2 নম্বর, ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ার ফলে ভূমিরূপের আকার ও আকৃতি পরিবর্তিত হয়, কিন্তু ভূ বহিস্থ প্রক্রিয়ার ফলে ভূমিরূপের আকৃতি পরিবর্তন হয় এবং ক্ষয়প্রাপ্ত শিলা অন্যত্র অপসারিত হয়ে যায়। তো আমরা 10টা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম, এই 10টাই আসবে এরকম, ঠিক আছে? তোমরা যদি এগুলো পড়ো, প্র্যাকটিস করো, তাহলে এখানে এগুলো তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। প্লাস তোমরা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষায় লিখতেও পারবা এবং তোমাদের সময়ও কম লাগবে। তা না হলে কিন্তু লিখে শেষ করে পারবা না। তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো তোমরা পারবা না। এরপর দেখো গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। এখানে দৃশ্যপটবিহীন, মানে এগুলোর উদ্দীপক থাকবে না, সেগুলো আর কি। এখানে তোমাদের 5টা প্রশ্ন আসবে, 5টা থেকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক, 3 5 15 মার্কের অ্যান্সার এখানে করতে হবে। যেমন দেখো এখানে মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে এত কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে এত কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ স্তরণ নির্ণয় করতে পারবা? মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে? তো সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করে, জানা না থাকলে মেপে নাও তোমার ভর যত সেটার উপরে। তো দেখো এখানে কি দেওয়া আছে, মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে। এই যে মঙ্গল গ্রহের যে ভরটা, এটাকে আমি বড় হাতের এম দিয়ে প্রকাশ করব। ভরটা কত? 6.4 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার 23 একটু উপরে দিতে হবে, কেজি। তারপর এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করলাম। ব্যাসার্ধ হচ্ছে এই যে 3390 কিলোমিটার, কিলোমিটার দেওয়া আছে। এটাকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করতে হলে এই যে 3390 আছে, এটাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা মিটার হয়ে যাবে। দেখো আমরা জানি 1 কিলোমিটার সমান 10 টু দি পাওয়ার 3 মিটার, এর জন্য 3 দিয়ে গুণ করে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলাম। এখানে কিলোমিটার আছে বড় একক, বড় একক থেকে যখন ছোট এককে যাব, ছোট একক, এটা ছোটকে এককে যাব, তখন কি করতে হয়, গুণ করতে হয়, দেখছো? আর যদি আমরা মিটার থেকে এখানে যেতাম, তখন আমরা 10 টু দি পাওয়ার 3 দ্বারা ভাগ করতাম, কি করতাম, ভাগ করতাম, অথবা 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতাম। তো 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ ভাগ করা যা, আর 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করা সেম কথা। তো এটা আমরা আর এর মান পেলাম। এখন আমাদের বের করতে বলেছে যে অভিকর্ষ স্তরণের মান, জির মান। তো জির মানের সূত্র আমরা জানি, জির মান কত, জি মানে হচ্ছে জিএম ভাগ হচ্ছে আর স্কয়ার, এই যে আর স্কয়ার, এই যে এখন দেখো এই যে অভিকর্ষ স্তরণ, মানে এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক। দেখছো এই যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে মুখস্থ মানটা লিখে দিতে হবে 6.6, তারপরে 6.67 গুণ 10 টু দি পাওয়ার -11 ইনটু হচ্ছে এম। দেখো এখানে এম এর মান কত, এম এর মান 6.4, 10 টু দি পাওয়ার 23। দেখছো এখানে কিন্তু আমি কোনো একক ব্যবহার করি নাই, মাঝখানে কোনো একক তোমরাও ব্যবহার করবে না। দেখো তোমাদের গাইডে যেরকম একক ব্যবহার করা হয়, আবার এখানে করি নাই। তো না করলেই ভালো, তোমরা কখনো একক ব্যবহার করবে না মাঝখানে। এই একক গুলো দিলে অনেক সময় ভুল হয়, তারপরে আবার হিসাব করতে সমস্যা হয়, কাটাকাটি করে দেখতে বিশ্রী দেখা যায়, সময় বেশি লাগে, অনেকগুলো ঝামেলা, তার জন্য দেয়ারই দরকার নেই। এখানে আর এর মান 3390 গুণ 10 টু দি পাওয়ার 3, এটাকে কি করব আমরা, স্কয়ার করে দেব। এখন দেখো এটাকে যদি আমরা হিসাব করি, মানটা কত আসে, মান যদি হিসাব করি, তাহলে উপরে কত আছে, এই যে 6.67, হ্যাঁ, 10 টু দি পাওয়ার -11 গুণ হচ্ছে 6.4, 10 টু দি পাওয়ার 23, এই মান। এটাকে ভাগ করব কত দ্বারা, এই দেখো 3390 দ্বারা, এটাকে আবার 10 টু দি পাওয়ার 3 রয়েছে, এরপরে স্কয়ার করে দিলাম। এই যে মানটা হবে কত, 3.71 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই যে এখানেও তাহলে এককটা এখানে লাস্টে দিতে পারো, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের একক। ঠিক আছে, তাহলে এটা হবে ত্বরণের একক। এখন মনে করো যে তোমার ভর কত, মনে করো তোমার ভর যদি 50 কেজি হয়, তাহলে ওজন হবে কত, ওজন ডব্লিউ সমান হচ্ছে এমজি। এখন তোমার ভর যত হবে, তোমার ভর তুমি বলবো যে আমার ভর হচ্ছে 50 কেজি, অথবা তোমার ভর হচ্ছে মনে করো 30 কেজি, অথবা তোমার ভর হচ্ছে 40 কেজি, যা হয় সেটাকে এই যে মানটা, এই মানটা দ্বারা গুণ করে দিবা। লাস্টে কিন্তু ওজনের একক আছে নিউটন, তাহলে এটার একক হবে নিউটন। ঠিক আছে, লাস্টে নিউটন দিয়ে দিবা। এই যে এটা কত হয়, 185.72 নিউটন। তাহলে এত নিউটন, এরকম ভাবে বলে দিবা যে আমার ওজন হচ্ছে এত নিউটন।
এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো ব্যাপন এবং নিঃসরণের ভিতরে আমি তোমাদের কয়েকটা পার্থক্যের কথা বলে দিই। যেমন দেখো এখানে একটা পার্থক্য আছে চাপের কথা, চাপ পি। তো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রয়োজন হয় না, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপের প্রয়োজন হয়। তারপর দেখো ছিদ্র, সরু ছিদ্র, হ্যাঁ সরু ছিদ্র। তো ব্যাপনের ক্ষেত্রে ছিদ্রের এইরকম সরু ছিদ্রের দরকার হয় না, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই সরু ছিদ্রের পথে যেতে হবে, তা নাহলে তো চাপ হয় না। তাহলে তারপরে রয়েছে স্বতঃস্ফূর্ততা, হ্যাঁ স্বতঃস্ফূর্ততা মানে এই যে ব্যাপন যেটা সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হয়, মানে নিজে নিজে হয়, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা না, এটা চাপ দিতে হয়। এরপরে গ্যাসে ব্যাপনের ক্ষেত্রে এটা তরল হতে পারে, আবার তোমার কঠিন পদার্থ হতে পারে, আবার গ্যাসীয় পদার্থ হতে পারে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসীয় পদার্থ হতে হবে। এই 4টা পার্থক্য দেখছো, অনেক সুন্দর করে আয়ত্ত করবা। এখান থেকে যে কোনো দুইটা তোমরা লিখে দিবা, ঠিক আছে, যে কোনো দুইটা পার্থক্য। যেমন এখানে বায়ুমণ্ডল চাপ স্বতঃস্ফূর্ত মন্থন প্রক্রিয়া, এটা দ্রুত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত হয় না। এই বেলায় অধিক মানে আধারের ভিতরে এবং বাইরের চাপ একই থাকে, আর এখানে আলাদা থাকে চাপ, ঠিক আছে। এরকম পরের প্রশ্ন ছিল যে এইখানে যে বিক্রিয়াটা N2 এবং H2 বিক্রিয়া করে অ্যামোনিয়া NH3 বিক্রিয়া করলো, আর এখানে C আর H বিক্রিয়া করে CH4, বিক্রিয়া দ্বারা উৎপন্ন গ্যাস সমূহের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? দেখো এখানে আছে অ্যামোনিয়া তৈরি হলো, আর এখানে আছে মিথেন তৈরি হলো। তোমরা যেটা করবা, প্রথমে এখানে অ্যামোনিয়ার আণবিক ভর বের করবা NH3, তো নাইট্রোজেনের কত 14 পারমাণবিক ভর, আর এখানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার সাথে 3 গুণ করতে হবে, তাহলে টোটাল কত হলো 17 হবে। আর মিথেন CH4, দেখো কার্বনের পারমাণবিক ভর, অনেকে আবার পারমাণবিক সংখ্যা দিয়ে দাও ভুল করে 6 দিয়ে দাও, কিন্তু না, পারমাণবিক ভর দিতে হবে, ভর কত 12 যোগ, এজন্য তোমাকে ভরগুলো অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কত আসতেছে দেখো 12 আর 4 কত হচ্ছে 16 হচ্ছে, তাই না। এখানে কম কোনটা, এই যে এখানে কম হচ্ছে আমাদের মিথেন CH4, যার আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। দেখছো এই যে এইভাবে বের করবা, বের করার পর যার কম তার বেশি। তারপরে 3 নম্বর প্রশ্ন, নিচের মৌলসমূহ একই গ্রুপের অন্তর্ভুক্ত কিনা বিক্রিয়া সহ কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, একই গ্রুপভুক্ত কিনা। তো বিক্রিয়া সহ লিখতে হবে। প্রথমটা হচ্ছে কি ফ্লোরিন, এই যে ফ্লোরিন, কারণ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা, নিচে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা কি বলতো, এটা হচ্ছে ক্লোরিন, আর লাস্টের হচ্ছে ব্রোমিন Br, এরকম। তো এখানে আমরা দেখি যে এখানে মৌল 3টা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন, ঠিক আছে। মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, NH2 NP5, অর্থাৎ এদের গ্রুপ সংখ্যা কত হবে, এই যে 7, তাই না, এই যে 2 আর 5, 7 সাথে তাহলে আরো 10 যোগ করতে হবে, তো 17তম গ্রুপের মৌল। দেখো বিক্রিয়া দিয়ে বোঝাতে বলছে না, দেখো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড তৈরি করলো, হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো, সবগুলো গ্যাস, এটার সাথে এটা বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে। এর আবার এই অ্যাসিড আবার এটার সাথে বিক্রিয়া করে এই হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিড তৈরি করবে। দেখো এটা হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, এই দুটো গ্যাস বিক্রিয়া করে এটা কি করলো একিউ মানে জলীয় দ্রবণ, তো এখানে অ্যাসিড তৈরি করলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও অ্যাসিড, আর এটাও হাইড্রোজেন ব্রোমাইড, এটাও অ্যাসিড, ঠিক আছে এরকম। তারপর 4 নম্বরে চলে যাচ্ছে, সংকর জীব বলতে কি বোঝায়? সংকর মানে সংকর ধাতু, মানে কি বিভিন্ন রকমের ধাতু সেখানে আছে। সংকর বলতে মিশ্রিত অবস্থায়। দেখো দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ওই 2 প্রজাতির সংকর বলা হয়। মনে করো তোমার বাবা এবং তোমার মা, অথবা তুমি যখন বিবাহ করবা তোমার বউ আর তুমি মিলে তোমাদের যে বিয়ে হবে, যে সন্তান হবে, সন্তানের বৈশিষ্ট্য তোমার বৈশিষ্ট্য কিছু থাকবে, আবার তোমার বউর বৈশিষ্ট্য কিছু থাকবে, তো এইগুলোকে বলে সংকর। সংকর করার প্রক্রিয়াটিকে সংকরায়ন বলা হয়। সংকর জীবের তাদের নিজস্ব গুণাবলীর অধিকারী হতে পারে, অনেক ক্ষেত্রে সংকর জীবটি তার পিতামাতা থেকে ভিন্ন এবং উন্নত বৈশিষ্ট্যেরও হতে পারে। তারপরে মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? তো মেন্ডেলই তো সর্বপ্রথমে শুরু করে। জিন তত্ত্বে মেন্ডেলের অবদান অপরিসীম। চেক প্রজাতন্ত্রবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ 7 বছর টিজাম স্যাটিভাম মানে মটরশুটি আর কি, মটরশুটি গাছের বৈজ্ঞানিক নাম,
গাছের উপর নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে কি করেছেন, বংশগতির উপর সতর্ক ও একনিষ্ঠ কাজের মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার এবং প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচনা করে তার উপর নির্ভর করে জীববিজ্ঞানের বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটা গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এ কারণে মেন্ডেলকে বংশগতির জনক বলে অভিহিত করা হয়। তারপরে হচ্ছে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া কাকে বলা হয়? ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ার প্রধান প্রধান উপাদানগুলো কি কি? ভূ অভ্যন্তরে থাকা শক্তির প্রভাবে যেসব পরিবর্তন ঘটে তাকে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া বলা হয়। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ার প্রধান প্রধান উপাদানগুলো হচ্ছে দেখো, অগ্ন উৎপাত। তো ভূ অভ্যন্তরে গরম লার্ভা থাকে না, লাভা, ওই লাভা এবং গ্যাস ভূপৃষ্ঠে বেরিয়ে এসে নতুন রূপে শিলারূপ গঠন করে। এটা কেন হয়? ভূমির ভিতরে নিচে যে ভূ অভ্যন্তরস্থ লাভা রয়েছে ওই লাভার কারণে, এজন্য এটা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া। আবার ভূমিকম্প হয়, ভূপৃষ্ঠের নিচে থাকা শিলাস্তরের মধ্যে ফাটল সৃষ্টি হয় এই ভূমিকম্পের ফলে। আর ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের আকৃতি পরিবর্তন হতে পারে, ভূমিধস মানে মাটি একদম নিচে নেমে যেতে পারে, অর্থাৎ নতুন ভূমিরূপ সৃষ্টি হতে পারে, অথবা পুরনো ভূমিরূপ ধ্বংস হয়ে যেতে পারে। এটা হচ্ছে কি ভূমিকম্পের ফলে হয়। ভূমিকম্প তার বহিস্থ প্রক্রিয়া না, এটা ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া। পর্বত গঠন হতে পারে, ভূপৃষ্ঠের নিচে থাকা শিলাস্তরগুলোর মধ্যে চাপ এবং উত্তাপের কারণে ভূমি কোথাও কোথাও ফুলে উঠতে পারে, পর্বতের মতো পর্বত গঠিত হতে পারে। মহাসাগর এবং মহাসাগরের তলদেশ পরিবর্তন, ভূপৃষ্ঠের নিচে থাকা শিলাস্তরগুলোর মধ্যে চলাচলের কারণে মহাসাগর তলদেশের উচ্চতা কমে যেতে পারে। ঠিক আছে, কমে যেতে পারে। তো এখানে আমরা আমাদের পাঁচটা হচ্ছে রচনামূলক প্রশ্ন আসবে, দৃশ্যপট বিহীন যেগুলা, সেগুলোর ভিতর আমাদের তিনটা অ্যান্সার করতে হবে, সেগুলো আমরা দেখলাম। এখন ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে, তাই এদেরকে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন বলা হয়ে থাকে। এই দৃশ্যপট নির্ভর যে রচনামূলক প্রশ্ন এইগুলো আসবে হচ্ছে আটটা থেকে আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা। তো পাঁচটায় প্রত্যেকটা 8 মার্ক থাকবে, 5টা 40। দেখো এই যে নাম্বারে ছড়াছড়ি এখানে। এখন প্রত্যেকটা প্রশ্নের আবার একাধিক অংশ থাকবে, যেমন ক খ গ থাকতে পারে, ক খ থাকবেই, ঠিক আছে, 2টা অংশ অবশ্যই থাকবে, 3টাও থাকতে পারে। এখন এখানে প্রথম প্রশ্ন, 40 সেন্টিমিটার দীর্ঘ, 20 সেন্টিমিটার প্রস্থ এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে সমুদ্রে চলে গেল। নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল, কাঠটির ভর 4 কেজি এবং সমুদ্রের পানির ঘনত্ব এত। প্রথম প্রশ্ন, মেঝের উপর কাঠটির সর্বোচ্চ চাপের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো সর্বোচ্চ চাপ নির্ণয় করতে হবে। তো এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য কত? দেখো এটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে সর্বোচ্চ ক্ষেত্রফল পাবো না? তাহলে এখানে দেখো, তো আমরা যে সূত্রটা জানি, আমাদের সর্বোচ্চ চাপ বের করতে বলছে, P সমান কত? F/A না? এখন যদি চাপ ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হয় তাহলে চাপ কিন্তু সর্বোচ্চ হবে না। তো আমাদের এখানে সর্বোচ্চ চাপ দিতে হলে আয়তন ক্ষেত্রফল কি দিতে হবে? সর্বনিম্ন সবচেয়ে কম, মিনিমাম দিতে হবে। তো সর্বনিম্ন কখন হবে? যখন এই যে কোন পৃষ্ঠের ক্ষেত্রে হবে? প্রস্থ এবং উচ্চতার ক্ষেত্রে হবে। প্রস্থ এবং উচ্চতার ক্ষেত্রে সর্বনিম্ন ক্ষেত্রফল হবে। এখন এখানে চাপ নির্ণয় করতে হবে। দেখো চাপ সমান তো আমরা জানলাম F/A। এখন F এর মান কত? F হচ্ছে বল, তো বল মানে কত? mg। আর এটার মান কত হবে? ক্ষেত্রফল মানে কি? দেখো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, দেখো আমরা একটু ক্ষেত্রফল বের করি। এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো দেবো না, এখানে দেবো হচ্ছে এই পৃষ্ঠ কত? 20 সেন্টিমিটার এবং এখানে হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো এখানে যে 20 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। এখানে তাহলে কত হলো? 200 সেন্টিমিটার স্কোয়ার। তো সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যাবো, তার মানে 10⁻⁴ দ্বারা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে এটা মিটার স্কোয়ার। কারণ দেখো এক সেন্টিমিটার স্কোয়ার সমান 10⁻⁴ হ্যাঁ, মিটার স্কোয়ারের জন্য। নিচে দিয়ে দেবো 200 গুণ 10⁻⁴ এভাবে। এখন দেখো এই যে এম এর মান কত? এম এর মান কি দেওয়া আছে? দেখো এম এর মানে যে দেওয়া আছে, কাঠটির ভর ছিল 4 কেজি, এই যে 4, তাহলে 4 আর জির মান হচ্ছে 9.8, তাকে ভাগ করব 200 গুণ 10⁻⁴ দ্বারা, তাহলে কত আসে এখানে? এই যে 4 গুণ 9.8 ভাগ কত হবে? ভাগ হবে 200 গুণ 10⁻⁻ কত হবে? 4 হবে। এই যে দিয়ে দিলাম 4, কত আসে? যে 1960 হবে। এটার आंसर হবে কত? 1960। খ নম্বর প্রশ্ন, কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে
তা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো এখানে কাঠটি কতটুকু অংশ ভেসে থাকবে তার জন্য প্রথমে আমাদের কাঠের ঘনত্ব বের করতে হবে। ঠিক আছে, প্রথমে কি করব, কাঠের ঘনত্ব বের করতে হবে। তো কাঠের ঘনত্ব সমান কত, ঘনত্ব সমান মনে করো কাঠের ঘনত্ব হচ্ছে রো, তো রো সমান কত হবে, তো রো সমান আমরা জানি রো সমান হচ্ছে এম বাই ভি, এম ভাগ হচ্ছে ভি আয়তন। এখন একটু খেয়াল করো এখানে এম এর মান কত, ভর, ওই বস্তুটার ভর কিন্তু দেওয়া হচ্ছে, ভর এম এর মান কত 4 কেজি, এটাকে আর কোনো কিছু করা লাগবে না। কিন্তু আয়তন কত আছে দেখো, আয়তন কত হয়, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য কত 40, এই যে 40 গুণ প্রস্থ কত 20 গুণ উচ্চতা কত 10, এই যে তাহলে এই তিনটাকে গুণ করলে সেন্টিমিটার কিউব হয়ে যায়, সেন্টিমিটার কিউব। তাহলে এখানে গুণ করলে কত আসে দেখো, এখানে প্রথমে 40 আছে, গুণ হচ্ছে 20 গুণ হচ্ছে 10, তাহলে কত আসে এখানে 10 গুণ করলে এই যে 800 কত 8000, তাই না, 8000 হলো, 8000 গুণ এখানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে নেব, তাহলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ -6 দ্বারা আর কি। এখানে এটাকে 10 টু দি পাওয়ার করলাম 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে যেটা হয় সেটা লিখবার কি, কত হয় 0.008 মিটার কিউব হয়ে গেল, এই যে মিটার কিউব করলাম আমরা সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিলাম, এর জন্য 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলাম। এখন দেখি আমরা ঘনত্ব বের করব, ঘনত্ব 4 আর এটাকে ভাগ করব এই যে আয়তন দ্বারা 0.008, এখানে করলে কত আসে দেখো, উপরে আছে 4 ভাগ 0.008, এই যে 008 মানটা কত আছে 500 একক কি হবে, উপরে সে ভরের একক কি কেজি, আর মিটার নিচে তো মিটার কিউব, তাহলে উপরে নিয়ে গেলাম মাইনাস মানে এম কিউব হয়ে গেল, ঠিক আছে, ইনভার্স কিউব হয়ে গেল মিটার কিউব। তো এইখানে 500 হলো। এখন ওই যে সমুদ্রের পানির ঘনত্ব কত দেখো, ডব্লিউর ঘনত্ব কত ছিল এখানে 1.03 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব, এরকম এটা আছে। এখন আমরা কি বের করতে হবে, যে কত অংশ ভেসে থাকবে তা গাণিতিকভাবে বের করতে। এখন আমরা জানি ভেসে থাকা অংশ, এখানে প্রশ্ন কি করেছে, তো ভেসে থাকা অংশ বের করার জন্য আগে আমাদের ডুবে থাকা অংশ বের করে নিতে হবে। ঠিক আছে, ডুবে থাকা অংশ, তো ডুবে থাকা অংশ কিভাবে বের করবো জানো, ওই যে রোকে সমুদ্রে বা পানি ঘনত্ব দ্বারা ভাগ করে যে মানটা হবে তাকে 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে ডুবে থাকা অংশ পাবো। দেখো আমরা এই যে রোর মান কত পেয়েছিলাম বলতো, 500 পেলাম না, 500 তাই না, এই যে 500 পেয়েছি, আর এটাকে ভাগ করব সমুদ্রের পানি ঘনত্ব দ্বারা 1 কত, এই যে 1.033 গুণ 10 টু দি পাওয়ার 3 যে মানটা হলো তাকে আবার 100 দ্বারা গুণ করতে হবে, এই যে 100 দ্বারা গুণ করলাম, তাহলেই কিন্তু মান পেয়ে যাব। কত হয় দেখো এখানে 500, এটাকে ভাগ করবো হচ্ছে 1.1 ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে সুন্দর করে 1.03 10 টু দি পাওয়ার কত 3, আর এটাকে গুণ করবে 100 দ্বারা, এই যে গুণ করবে 100 দ্বারা, আচ্ছা 100 দ্বারা না গুণ না পরেটা, এই যে এটা করলাম না, কত হয় এত হলো, এটাকে এবার 100 দ্বারা গুণ করে কত হলো এই মানটা, এই যে 48 দশমিক সামথিং, তাই না, 48.55 দিতে পারি, ঠিক আছে, এত পার্সেন্ট, বা এখানে পয়েন্টের পরে 6 দিয়ে দিতে পারি, এত পার্সেন্ট ডুবে থাকবে। তাহলে ভেসে থাকবে কতটুকু, ভেসে থাকা অংশ, ভেসে থাকবে কতটুকু অংশ, ভেসে থাকবে 100 থেকে এই মাইনাস করে দিতে হবে 48.55%, এখান থেকে 100% বিয়োগ করে দেবো, তাহলে যেটা হবে, ঠিক আছে, যে 100 বিয়োগ কত 48.55, এই যেটা ভেসে থাকবে যে 51.45%, এতটুকু ভেসে থাকবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন, নিচের বিক্রিয়া ত্রয় 3টা বিক্রিয়া দেওয়া আছে, লক্ষ্য করে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্ন, এ এবং বি এর মধ্যে গ্যাসের হার কার বেশি হবে, এটা, তাহলে দেখো এটা 6x6 আর O2 বিক্রিয়া করে এ তৈরি করবে, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথমে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। দৃশ্যপটতে 1 নং এবং 2 নং বিক্রিয়ায় পূর্ণ করে 6 পারমাণবিক বিশিষ্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে কার্বন, তাই না, তো কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর যেখানে 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা আছে সালফার, দেখো এখানে 16 আছে না, এই যে 16 লেখা, এটা সালফার,
সালফারের সাথে অক্সিজেন যুক্ত করে সালফার ডাই অক্সাইড তৈরি করে। তাহলে এই যৌগটা হলো কার্বন ডাই অক্সাইড, বি হলো সালফিউরিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড। এখন তোমরা যেটা করবা, এখানে প্রথমে দুইটার আণবিক ভর বের করবা। দেখো কার্বনের কত 12 যোগ অক্সিজেনের কত 16 গুণ 2, তাহলে কত 44, আর সালফার ডাই অক্সাইডের হয় 64। এভাবে হিসাব করে 32 16 গুণ 2 যোগ 16 গুণ 2 এরকম 64 হয়। তাহলে যার হচ্ছে আমরা জানি যার আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয় এবং আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। তাহলে এখানে দুইটার মধ্যে কম কোনটা? এই যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কম, তাই কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার তুলনামূলকভাবে অবশ্যই বেশি হবে। খ নম্বর 1 এবং 3 নং বিক্রিয়ার উৎপন্ন পদার্থকে কি ঊর্ধ্বপাতিত পদার্থ বলা যায়? এখানে কিটা হয় কার্বন ডাই অক্সাইড দেখেছি আমরা, আর এখানে কি হয় অ্যামোনিয়া NH3 যোগ হচ্ছে HCl বিক্রিয়া করে এটা হয়ে যায় অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল যেটাকে বলি আমরা, তাই না? তো এরা কি ঊর্ধ্বপাতিত পদার্থ কিনা? তো এটা কার্বন ডাই অক্সাইড বা শুষ্ক, এটাকে শুষ্ক বরফ বলা হয়, আর পি হলো নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে শুষ্ক কঠিন যে কার্বন ডাই অক্সাইড এবং নিশাদল দুটাই ঊর্ধ্বপাতিত পদার্থ। কেন ঊর্ধ্বপাতিত পদার্থ? যে পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হয় না। এখানে যে কার্বন ডাই অক্সাইড যেটাকে আমরা শুষ্ক বরফ বলি, আর নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটাকে যদি তাপ দাও তুমি, কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, এরা তরলে পরিণত হয় না, তাই এদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা যেতে পারে। এই যে কঠিন কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিবা, গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, তরলে পরিণত হবে না। 3 নম্বর প্রশ্ন, নিচের দৃশ্যপটটি লক্ষ্য করো। হ্যাঁ, লক্ষ্য করলাম। এখানে দেখো যে মৌলটা দেওয়া আছে এটা হবে কি, সেই মৌলটার পারমাণবিক ভর হচ্ছে 17, তাহলে এটা হবে ক্লোরিন। তারপর এটা দেওয়া আছে 19 হলে পটাশিয়াম হবে, আর এখানে আছে 21 হলে কি হবে স্ক্যান্ডিয়াম হবে Sc এরকম। তো ক নম্বর প্রশ্ন, প্রদত্ত 1 নং মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে 50টি পরমাণুর ভর কত? তো এখানে একটু খেয়াল করে, এটা হচ্ছে ক্লোরিন, তাই না? যেটা প্রথমেই বলেছি ক্লোরিন হবে। তো ক্লোরিনের এখানে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর কত 35.5 না? এটা হচ্ছে একটা পরমাণুতে কতগুলো অণু থাকে বলতো? পরমাণুতে এতটি পরমাণু থাকে, মানে ক্লোরিনের একটা ইয়াতে পরমাণুতে এখানে এতটি পরমাণু থাকে, ক্লোরিনে এতটি পরমাণু থাকে। তাহলে 6.023 10⁻20 ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। তাহলে একটার কত? তাহলে ভাগ করতে হবে। আর এখানে 50টার কত? তাহলে 50 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে 35.5 গুণ হচ্ছে 50, যেটা হলো সেটাকে ভাগ করব কত দ্বারা 6.023 ইন্টু 10⁻23, এই যে 10⁻23 মানটা কত আসবে? এই যে 2.94 10⁻⁷ এত গ্রাম হবে, এটা সেন্স। এরপরে তো ক নাম্বার শেষ। খ নাম্বার ওয়াই এবং জেড। ওয়াই মৌলটা কি বললাম না? ওয়াই হচ্ছে কি বলতো? ওয়াই হচ্ছে আমাদের এই পটাশিয়াম, আর এটা আছে স্ক্যান্ডিয়াম Sc। উভয় মৌলের ক্ষেত্রে কি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তা ব্যাখ্যা করতে হবে। এখানে আমাদের একটা বিষয়টা খেয়াল করো, এখানে দেখো সর্বশেষ স্তর কোনটা? এখানে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে 19 ইলেকট্রন বিন্যাস কত হয়? 1s2 2s2 2p6 3s2 তারপর 3p6, তাই না? তারপরে সে মনে করো এখানে 3d 4s, 4s এর দুইটা, প্রথমে 4s এর দুইটা ইলেকট্রন যায়, কিন্তু এখানে ডিতে কোন ইলেকট্রন যায় না। আবার স্ক্যান্ডিয়ামের Sc, এটা আছে 21 হলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s, তাই না? 4s এর দুইটা ইলেকট্রন যাবে। দেখো এখানে একটু ভুল হয়েছে, এখানে তো একটা ইলেকট্রন আছে, তাই না? এই যে লাস্টে একটা ইলেকট্রন থাকবে, আর এইভাবে এখানে থাকবে একটা ইলেকট্রন, এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো। এখন কথা হচ্ছে যে পটাশিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন কেন গেল না, আর এখানে কেন একটা ইলেকট্রন গেল, তাই না? এটা হচ্ছে মূল কথা। এখন দেখো আমরা একটা কাজ করব, 3d এবং 4s এর জন্য n+l এর মান বের করব। দেখো 3d এর ক্ষেত্রে n+l এর মান কত হবে? n এর মান হচ্ছে এই 3, আর l এর মান কত? তো এখানে যেহেতু ডি অরবিটাল হলে l এর মান হয় 2। দেখো যদি l এর মান 0 হতো তাহলে s অরবিটাল বলা হতো, 1 হলে p অরবিটাল, আর 2 হলে d অরবিটাল। তাহলে এখানে n+l এর মান কত? 5 হবে, ঠিক আছে? আর 4s এর ক্ষেত্রে কত হবে? n এর মান হবে 4 আর l এর মান হচ্ছে 0, তাহলে n+l এর মান কত হবে? 4। তো দেখো এখানে
4s এর ক্ষেত্রে n+l এর মান 4 আর 3d এর ক্ষেত্রে n+l এর মান 5। তো এখানে যদি n+l এর মান দেখো n+l এর মান যদি বেশি হয়ে যায় তাহলে সেই স্তরে শক্তি বেশি হয়ে যায়, আর সেখানে ইলেকট্রন প্রথমে যায় না, পরে যায়। তো যেখানে শক্তি কম, মানে যেখানে n+l এর মান কম সেখানে শক্তি আগে যায়। তা এখানে কম কোথায়? 4s এর ক্ষেত্রে 4s এ কম না, এজন্য এখানে আগে শক্তি যাবে, আর 3d তে শক্তি তারপরে পরে যাবে। ঠিক আছে, এজন্য এজন্য ঘটনা এরকম ঘটে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অপরদিকে 4s এ তো 4s পূর্ণ করে, মানে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 4s পূর্ণ করে তারপরে হচ্ছে ইয়াতে যায়, 3d তে যায়। ঠিক আছে, এই জন্য। এরপরে 4 নম্বর প্রশ্ন, নিচের দৃশ্যপটটি লক্ষ্য করো। দেখো এখানে এই যে বড়টি ছোটটি আছে, আর বড়টি দুইটাই বড়টি আর একটা দুইটাই ছোটটি। এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, লম্বা। আর এখানে হচ্ছে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, খাটো। ঠিক আছে, এরকম খাটোটি। এখানে দুইটাই বড়টি, বড়টি থাকলে এটা হোমোজাইগাস হবে, মানে যখন দুইটা জিন, দেখছে একটা জিন দুইটা জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, সেটা কি লম্বা, এবং দুইটাই জিনই একই রকম, দেখছে যে একই রকম, তাহলে এটাকে বলা হয় হোমোজাইগাস বলা হয়। কি বলা হয়? হোমোজাইগাস। তো এই যে এটা হচ্ছে হোমোজাইগাস, এরাও হোমোজাইগাস হবে, দুইটাই বড় ছোটটি আছে, দুইটা মিলে খাটো জিন প্রকাশ করতেছে, তাই না? তাহলে এখানে আবার এখানে এদের সাথে যখন হবে, মিলন হবে, দেখো পিতামাতার যখন মিলন হবে তখন যে এদের যে গ্যামিট আছে দুইটা, এ একটা এবং আর একটা গ্যামিট, আর এখানেও একটা গ্যামিট, এ একটা গ্যামিট। তো মিলনের মাধ্যমে এই গ্যামিট গুলো এটার সাথে এটা মিলিত হয়, তাহলে একটা বড়টি একটা ছোটটি হয়, তারপর এটার সাথে এটা মিলিত হয়, তাই একটা বড়টি একটা ছোটটি হয়, তাই না? তো একইভাবে এটার সাথে এটা মিলিত হবে, আবার এটার সাথে এটা মিলিত হবে, এরকম ভাবে। ঠিক আছে, এইভাবে সব জায়গা কি হবে, প্রথম বংশধরে একটা বড়টি একটা ছোটটি, একটা বড়টি এবং ছোটটি, তারপরে আবার দ্বিতীয় বংশধরে এদের ভিতরে এবং সংকরণ হয়ে F2 হবে। তো আমরা এটা যখন এটা অ্যান্সার করব তখন আমরা বিস্তারিত আবার আলোচনা করব। দেখো, তো এখানে ক নম্বর, উদ্দীপকে বা দৃশ্যপটে উল্লেখিত বিষয়টি কে আবিষ্কার করেন? তিনি কোন উদ্ভিদ নিয়ে তার গবেষণা কর্ম চালান? তো এখানে দৃশ্যপটে উল্লেখিত বংশগতি সম্পর্কিত বিষয়টি আবিষ্কার করেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। তিনি তার গবেষণা কর্মে মটরশুঁটি উদ্ভিদ নির্বাচন করেছিলেন। মাত্র 2 মার্ক, তো এই জন্য খুব ছোট করে লিখলাম। দৃশ্যপটের আলোকে মটর গাছের ক্ষেত্রে মাতা পিতার বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশধরে প্রকাশ পায় ব্যাখ্যা করো। তো যেভাবে প্রকাশিত হয় মাতা পিতার বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশধরে প্রকাশ পায় সেটি মেন্ডেলের একটি পরীক্ষার মাধ্যমে দেখানো যায়। এই পরীক্ষার জন্য একটি লম্বা ও একটি খাটো মটর গাছের মধ্যে কৃত্রিম সংকরণ ঘটানো হয়। দৃশ্যপট অনুযায়ী দেখো, লম্বা গাছের মটরশুঁটির যে অ্যালিল সেটা হচ্ছে বড়টি, খাটো গাছের যেটা খাটো, এটা হবে খাটো। খাটো গাছের যেটা, ঠিক আছে, খাটো গাছের যেটা সেটা হচ্ছে ছোটটি, এরকম। এখন পিতা মাতার হচ্ছে লম্বা আর পিতা হচ্ছে লম্বা এবং মাথা হচ্ছে মনে করো খাটো। এর যে গ্যামিট, 4টা গ্যামিট, দুইটা একটা। এখন এই যে গ্যামিট গুলোর ভিতরে কি হবে, দেখো এটার সাথে এটার মিলন হবে যেটা, তাহলে একটা বড়টি হলো একটা ছোটটি হবে। আবার এটার সাথে দ্বিতীয় যেটা আছে, একটা বড়টি একটা ছোটটি, এরকম। আবার এটার সাথে এটা, তাহলে একটা বড়টি একটা ছোটটি। আবার এটার সাথে দ্বিতীয় যেটা, এটা একটা বড়টি একটা ছোটটি। তাই এখানে সবগুলো কি হবে, সবগুলো হবে লম্বা হবে, তাই না? সবগুলো কি হবে বলতো, লম্বা হবে। তাই এখানে বলা হচ্ছে সবগুলো বড়টি, সবগুলো তো একই টাইপের আসতেছে, একটা বড়টি একটা ছোটটি। তো এখানে বড়টি একটা ছোটটি। তুমি বলতো যে ভাই এটাকে আমি কি এইভাবে লিখতে পারি? হ্যাঁ, এইভাবে লিখতে পারো। তাহলে এভাবে লিখলে কি এটা খাটো হবে না? এটা দেখো, এই যে বৈশিষ্ট্যটা বড়টি উপস্থিত থাকলেই সেটা হবে লম্বা হয়ে যাবে। কেন? কারণ ওটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য অধিকারীটা। ঠিক আছে, এই জন্য বড়টি হবে। তো এটা প্রথম বংশধরে এরকম হবে পিতামাতা। আবার দ্বিতীয় বংশধরে মনে করে বাচ্চা, 4টা বাচ্চা হলো, এই বাচ্চারা নিজেদের ভিতর যখন বিয়ে করবে এবং তাদের যখন ছেলে হবে মেয়ে হবে তখন কি হবে? কথা হচ্ছে ভাই এটা তো অসম্ভব মানুষের ক্ষেত্রে, নিজেদের ছেলে মেয়ের বিয়ে হওয়া, না নিজেদের ক্ষেত্রে তো সম্ভব না, কিন্তু মনে করো অন্যান্য প্রাণী, যেমন দেখো কবুতর মানে পায়রা, এরা কি করে, বাচ্চারা নিজের ছেলে মেয়েরা বিয়ে করে না, এরকম। তো ওদের আবার বাচ্চা হয়, জোড়ায় তৈরি হয়। তো তাদের সংকরণের ক্ষেত্রে কি হবে, একটা এইখানে একটা বড়টি একটা ছোটটি আছে, একটা বড়টি একটা ছোটটি আছে। তো এখানে গ্যামিট হচ্ছে টি, একটা বড়টি একটা ছোটটি, এখানে বড়টি একটা ছোটটি। এখন এই বড়টির সাথে এই বড়টি মিলন হলে তাহলে বড় লম্বা হয়ে যাবে এটা। আবার এইটার সাথে এটা মিলিত হবে, তাহলে এটা বড় যেহেতু টি আছে, বড়টি যেহেতু আছে সেটা লম্বা হবে। আবার এই ছোটটির সাথে এই বড়টি, তাহলে বড়টি ছোটটি, তার মানে লম্বা হবে। আর এখানে দেখো দুইটা ছোটটি হলে তখন সেটা হয়ে যাবে খাটো, কারণ এখানে বড়টি তো নাই, বড়টি না থাকলে সেটা খাটো হয়ে যাবে। ঠিক আছে,
তো এইভাবে হচ্ছে দেখো তিনটা লম্বা 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 খাটো, তার মানে আমরা বলতে পারি না তিনটা লম্বা আর একটা হচ্ছে খাটো, 3:1 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ তিনটি লম্বা এবং একটি খাটো মটর গাছ পাওয়া যায়। মেন্ডেলের মতে পিতা মাতার বৈশিষ্ট্যগুলো বংশধরের মধ্যে বিরাজ করে এবং বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেটা প্রকাট সেটি প্রকাশিত হয়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নষ্ট হয় না, সেটি পরবর্তী বংশধরে প্রকাশিত হয়। এখন পরের 5 নম্বর প্রশ্ন, নিচের ছকটি লক্ষ্য করো। বিজ্ঞানীর নাম দেওয়া আছে অবদান, বিজ্ঞানীর নাম আছে এক্স, তো এটা বংশগতিবিদ্যার জনক। তারপরে সাটন ও বেঙ্গোভেরি বিশেষ একটি তত্ত্ব উদ্ঘাটন করেন, এটা হচ্ছে কথা। প্রথম প্রশ্ন হচ্ছে উল্লেখিত এক্স বিজ্ঞানীর নাম কি, তাকে কেন বংশগতির জনক বলা হয়? তো উনার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যিনি বংশগতির জনক বলে অভিহিত। তার গবেষণার সর্বপ্রথম জীবের বৈশিষ্ট্য বংশানুক্রমে স্থানান্তরের বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি প্রদান করতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘ 60 বছর তিনি মটরশুঁটি গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বহু পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতি সম্পর্কিত তার মতামত প্রকাশ করেন, কিন্তু মেন্ডেলের প্রকাশিত নিবন্ধটি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গিয়েছিল মৃত্যু অবধি। মেন্ডেলের মৃত্যুর প্রায় 16 বছর পর হিউগে দি ভ্রিস, কার্ল করেঞ্চ এবং এরিক শেরমেক নামে 3 জন বিজ্ঞানী পৃথকভাবে আলাদা আলাদা কিন্তু একই সময় মেন্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। আশ্চর্যের বিষয় হলো 3 জন বিজ্ঞানী তাদের সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর মেন্ডেলের গবেষণা সম্পর্কে জানতে সক্ষম হয়েছিলেন। এভাবে মেন্ডেলের গবেষণাপত্রের মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার এবং প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানে বংশগতি বিদ্যা বা জিন তত্ত্ব নামে একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মুক্ত হয়। এই কারণেই মেন্ডেলকে বংশগতির জনক বলে অভিহিত করা হয়। তারপরে প্রশ্নটা হচ্ছে ছকে উল্লেখিত বিজ্ঞানী দ্বয়ের আবিষ্কৃত বিশেষ তত্ত্বটি বিশ্লেষণ করো। এই যে সাটন এবং বোভেরি কি বিশেষ তত্ত্ব আবিষ্কার করেন, সেটা হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। তত্ত্বটি নিচে সংক্ষেপে আলোচনা করলাম আমরা বিস্তারিতভাবে। মেন্ডেল একটা বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর বা উপাদানের কথা বলেছিলেন, যেমন বড়টি ছোটটি এরকম ছিল, তো যার একটা আসে পিতা থেকে আর একটা আসে মাতা থেকে। একই বিষয় আবার ক্রোমোজোমের ক্ষেত্রেও ঘটে। 1909 সালে বিজ্ঞানী সাটন এবং বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন। এই নিয়ে প্রায় 1 যুগ ধরে বিভিন্ন জীবজন্তুর উপর গবেষণা চলছে। পরে দেখা গেল মেন্ডেলের উপাদান বা ফ্যাক্টর বা জিনের অবস্থান ক্রোমোজোমে, আর মূলত এই কারণে সকল জীবেই বংশানুক্রমিক গতি প্রকৃতির বিষয়ে ক্রোমোজোম আর উপাদান বা ফ্যাক্টরের মধ্যে এত সাদৃশ্য লক্ষ্য করা যায়। গবেষণা ফলাফল থেকে পরবর্তীতে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে জিন এবং ক্রোমোজোম অনেক দিক দিয়ে একই রকম আচরণ করে। তাছাড়া বংশগতি নির্ণয়ের সময় জিন এবং ক্রোমোজোম অভিন্ন আচরণ প্রদর্শন করে। একেই বংশগতিবিদ্যার ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। মূলত জিন বা ফ্যাক্টরের অবস্থান ক্রোমোজোমের আরো সুনির্দিষ্টভাবে বললে ডিএনএ-তে, আর এজন্যই এদের বিভিন্ন আচরণ বা একই অভিন্ন আচরণ বা একই বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা উদ্ঘাটন করেছিলেন সাটন এবং বোভেরি। 6 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.05 কেজি বরফের সাথে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 কেজি পানি মেশানো হলো। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এত এবং পানির আপেক্ষিক সুপ্ততাপের মান এত। এখন ক নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বরফকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে কত তাপ লাগবে? তো এখানে দেখো প্রথমে কি করবে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ এল এর মান দেওয়া হচ্ছে, এল এর মান হচ্ছে এত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে এটা 4200, আদি তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, আর চূড়ান্ত তাপমাত্রা কত 50 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রয়োজনীয় তাপ কত হবে খেয়াল করো একটু, এখানে 2টা ধাপে করতে হবে। প্রথম ধাপে কি হবে, এখানে বলছে না যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের সাথে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 কেজি পানি মেশানো হলো। এখন উদ্দীপক উল্লেখিত বরফকে শুধুমাত্র বরফ, পানির কথা আলাদা, হ্যাঁ, এখানে শুধুমাত্র বরফটাকে ধরো, এই যে এটা বরফকে ধরো। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে আমাদের কি করতে হবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত করতে হবে। তো দেখো প্রথমে তো বরফ থাকবে, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থাকবে। বরফকে কি করব, বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারই পানিতে পরিণত করব, পানিতে কনভার্ট করব, পানিতে পরিণত করব। তো পানিতে পরিণত, দেখো ভালো করে লেখ, এইভাবে লিখবা, পানিতে পরিণত করতে তাপ,
মানে কতটুকু তাপ প্রয়োজন হবে বা প্রয়োজনীয় তাপ, তোমরা এরকম লিখবা। এটা Q1 দিলাম, Q1। তো এটা সূত্র হচ্ছে ml, ml। দেখো এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, দেখছো 0 ডিগ্রি 0 ডিগ্রি রয়েছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে প্রথমে পানিতে কনভার্ট করব, তাহলে ml হবে সূত্র। তো এখানে দেখো m এর মান কত, এই যে 0.00 মানে 0.05, এই দাও 0.05 গুণ এল এর মান কত, এখানে দেখো বরফের সুপ্ত তাপ কত, বরফ গলনের সুপ্ত তাপ এই যে এটা 33, এই যে প্রথমে 33 দিলাম, তারপরে কত আছে 6000, তিনটা 0, 6 দিয়ে তিনটা 0, 6000, এই তিনটা 0 দিলাম, এইটা এত জুল হলো, এই যে এত জুল। কত হবে এটা হিসাব করি, 0.005 গুণ 33, 6000, এই যে মানটা কত আসে এরকম 16800, 16800, এই যে এত মান হবে 16800, তাহলে এত জুল হলো, এই যে জুল দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট পানিতে পরিণত করলাম। এখন ওই পানিকে আবার 100 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রিতে কনভার্ট করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু বস্তু একই, দেখছো পানি পানি আছে, তাহলে এখানে এটাতে তুমি চাইলে একবারে কি এরকম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে, এটাকে পানিতে কনভার্ট করতে পারবা? আগে বরফটাকে পানিতে নিতে হবে, তারপরে সেই পানিকে তাপমাত্রা বাড়াতে হবে, ঠিক আছে? একইভাবে করা যাবে না, এটা করলে হবে ভুল। Q2 সমান হবে ms ডেল্টা টি। এখন m এর মান কত 0.05, s এর মান কত, এই যে পানির আপেক্ষিক তাপ 4200 ওখানে দেওয়া আছে দেখো, আর এই যে দেখো এই যে 4200, দেখছো? আর T2 - T1 মানে 50 থেকে 0 বিয়োগ করলে কত হয়, এখানে 50ই থাকবে। তাপমাত্রার পার্থক্য যখন থাকবে তখন এরকম হবে। এখন কত হয়, এটা আগের মানটাতে থাকলো 0.05 দিলাম গুণ 4200 গুণ হচ্ছে 50, এই যে 50 মানটা কত হয়, এত হয়। এই যে মানটা হলো কত 10500, এত জুল। তাহলে মোট কত তাপমাত্রা লাগবে, তাপ লাগবে এই যে এই মানটা এবং এই যে যে দ্বিতীয় মানে Q1 এবং Q2, ঠিক আছে? দুটাকে যোগ করতে হবে, তাহলে যোগ করলে মোট তাপের পরিমাণটা পাওয়া যাবে। এই যে এই মানটার সাথে কি করতে হবে, এই যে এই মানটা যোগ করতে হবে 16, আর এখানে 800, এই যে মানটা কত হয় 27300, এই যে 27300 জুল। তাহলে বুঝতে পেরেছো এই মানটা, এখানে তোমাদের বইয়ে সংক্ষেপে করে দিছে, আমি একটু অন্যভাবে করলাম, এভাবে করলে হয়তো বা বুঝতে পারো নাই তোমরা, এজন্য। এরপর দেখো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে। এই যে যে মিশ্রণ হবে সেই মিশ্রণের চূড়ান্ত যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কত হবে। তো মিশ্রণের তাপমাত্রা বের করার জন্য বরফের যে ভর সেটা দেওয়া ছিল, আবার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা দেওয়া আছে, পানির ভর দেখো 2 কেজি পানি, এই যে 0.2 কেজি পানি মেশানো হয়েছে না, এই দেখো 0.2 কেজি পানি, এটার ভর দিয়ে দেবো, ঠিক আছে? পানির আপেক্ষিক তাপের মান দিয়ে দিলাম এবং পানির আদি তাপমাত্রা দিয়ে দিলাম, ঠিক আছে? তো ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি। এখন আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তা গৃহীত তাপ কিভাবে তাপ গ্রহণ করবে, যে গ্রহণ করা যে তাপ সেটা কত, দেখো প্রথমে তো বরফটা গলে পানিতে পরিণত হবে, এজন্য ml দেওয়া হলো, ঠিক আছে? এক্ষেত্রে দুইটা হবে, এই দেশের ক্ষেত্রে কি জানো বরফের ক্ষেত্রে, এটা আমরা একটু আগে দেখলাম সেরকম, তো দুইটা তাপে পরিণত হবে। আর এই বরফটা তখন মনে করো টি তাপমাত্রায় পৌঁছাবে, টি তাপমাত্রাকে 0 দিলাম বিয়োগ, কেন, কারণ মিশ্রণের তাপমাত্রা বরফের ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা বেশি থাকবে, এজন্য টি থেকে 0 বিয়োগ করে দিলাম। আর পানির ক্ষেত্রে গরম তাপমাত্রা যে পানি সেটার ক্ষেত্রে মিশ্রণের তাপমাত্রা থাকবে কম আর ওই পানির তাপমাত্রা থাকবে বেশি, T1 থেকে টি বিয়োগ করে দিলাম। আমরা এখান থেকে কিসের মান বের করবো জানো, টির মান। তাহলে টি সমান এত কিভাবে হলো, আমরা একটু এটা দেখি যে কিভাবে এই টির মান এত হলো। এখানে কি আছে, এই যে MIL, তাই না, MIL আছে, এখানে দেখো এখানে আছে MIL, মানে আই দ্বারা বরফ বোঝাচ্ছে, প্লাস এইখানে দেখো এটার সাথে যখন এটা গুণ করবো, 0-এর সাথে তো গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে এটা হবে MISWT, MISWT মানে পানির আপেক্ষিক তাপ বোঝাচ্ছে। আর এই পাশে কত হচ্ছে দেখো, এই পাশে হচ্ছে MST1 মাইনাস MST, এরকম হচ্ছে না, MST, এই যে MW SW × T, এটা এরকম।
তো এখানে SW দিতে পারো, MW দিতে পারো, ঠিক আছে, পানির ভর। এখন বা যেখানে যেখানে টি আছে সেটাকে ডান পাশে থেকে বাম পাশে নিয়ে আসবো। এখানে MISW ইন্টু টি মাইনাস MWSW ইন্টু টি, ওই মাইনাসটা এই পাশে আসলাম, প্লাস হয়ে গেল। আর এই পাশে কত হয়ে গেল, MWST1, আর এই পাশে আছে MI, যেটা এটাকে এই পাশে নিয়ে আসলাম, MIL হয়ে গেল, টিপ করে দিলাম এই পাশে। এখন এখানে টি যদি কমন নিই তাহলে কি থাকে, এখানে MISW যোগ MWSW এরকম থাকে। আর এই পাশে কত হবে, MWS, হ্যাঁ, WT1 ভাগ হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাস কত, মাইনাস হচ্ছে MI, এই যেটা মাইনাস MIL এরকম। এখান থেকে আমরা টির মান বের করব। টি সমান তাহলে কত হয়, টি সমান হবে বাকি যে মানটা MWSWT1 মাইনাস MIL ভাগ হচ্ছে MISW যোগ হচ্ছে MW ইন্টু হচ্ছে SW। এই যে এখন এই সব মানগুলো বসাই দেবো, ঠিক আছে, এই যে এটার মতো, এই যে এটা পেলাম। এখন এই সবগুলোর মান, MW এর মান 0.2, SW এর মান আছে তো, T1 এর মান তো, সবগুলো মান বসাই দেবো। বসাই দেওয়ার পরে এটাকে কি করবো বলতো, হিসাব করবো। হিসাব করলে কত আসে, এই যে হিসাব করলে আসবে, উপরে কত আছে, 0.2 আছে মনে করো, তারপরে গুণ আছে 4200, এই যে 4200 গুণ করলাম, পরে গুণ আছে কত 30, গুণ করে দিলাম, মাইনাস এই যে কত আছে 0.02, গুণ হচ্ছে 336,000, এই ব্র্যাকেট ক্লোজ করে নিচে নিয়ে আসবো। এখানে কত আছে 0.05 গুণ 4200 দিলাম, যোগ করতে হবে। এরপরে যোগ আছে কত, একটা ব্র্যাকেট দিতে পারি, 0.2 গুণ 4200 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কত হয় এই যে মানটা, এখানে সুন্দর করে বসাবো, মানটা আসবে 8 ডিগ্রি সেলসিয়াস বা 8 কেলভিন আর কি। দুপক্ষের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে 8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এভাবে আমরা বের করব মানটা। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, লাস্টের প্রশ্নটা আর কি। এক্স একটি স্থান যেখানে শিলার সংকোচন প্রসারণে ফাটল সৃষ্টি হয়ে একটা স্থান অপর স্থান থেকে আলাদা হয়ে নিচের দিকে নেমে যায়। ওয়াই স্থানটি চারদিকে খাড়া ঢালযুক্ত হলেও স্থানটা অনেকটা কি বলতো, টেবিলের মতো দেখায়। এটা প্রশ্ন আর কি, উদ্দীপক। প্রশ্ন 1 নম্বর, ওয়াই স্থানটি সম্পর্কে ব্যাখ্যা করো। তো ওয়াই স্থানটির চারদিকে খাড়া ঢালযুক্ত এবং স্থানটি অনেকটা টেবিলের মতো দেখায়। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণত মালভূমিতে দেখা যায়। পাহাড় এবং উপত্যকা ছাড়াও আরেক ধরনের ভূমিরূপ রয়েছে, সেটা হচ্ছে মালভূমি। মালভূমি মূলত অধিক উচ্চতায় অবস্থিত বিস্তীর্ণ সমতল বা আংশিক তরঙ্গায়িত ভূমি, এর চারদিকে খাড়া ঢালযুক্ত, যা অনেকটা টেবিলের মতো। এ ধরনের ভূমিরূপ পানি এবং হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, প্লেট টেকটনিক প্রভৃতি কারণে তৈরি হয়ে থাকে। খ নম্বর প্রশ্ন ছিল যে এক্স এবং ওয়াই স্থান কি একই ভূমিরূপ, উত্তর সাপেক্ষে যুক্ত দেখাতে হবে। দেখো দৃশ্যপটে এক্স স্থানটি শিলার সংকোচন প্রসারণের ফাটল সৃষ্টি হয়, একটি স্থান অপর স্থান থেকে আলাদা হয়ে নিচের দিকে নেমে যায়। এ ধরনের ভূমিরূপ হচ্ছে সাধারণত চুক্তির কারণে হয়, মানে এই যে নেমে যাচ্ছে এটার জন্য। আর ওয়াই স্থানের চারদিকে খাড়া ঢালযুক্ত এবং অনেকটা টেবিলের মতো, এ ধরনের ভূমিরূপকে মালভূমি বলা হয়। মালভূমি মূলত অধিক উচ্চতার অবস্থিত বিস্তীর্ণ সমতল বা আংশিক তরঙ্গায়িত ভূমি। যেহেতু এক্স অঞ্চলটি চুক্তি এবং ওয়াই অঞ্চলটি মালভূমি, তাই দুটি স্থান একই ভূমিরূপ নয়। তো আজ আমরা মডেল 2 নিয়ে আলোচনা বিস্তারিত ভাবে করলাম, আলহামদুলিল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা এর পরের মডেল নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং যারা বিজ্ঞান বিভাগ নিবা, মানে সায়েন্স নিবা, তাদের 5টা সাবজেক্ট মাত্র প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে আমাদের পড়ানো হবে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, ঠিক আছে। এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, ইনশাআল্লাহ তোমরা এমন ভাবে তোমাদেরকে পড়ানো হবে যাতে তোমরা এ প্লাস পেয়ে যাও এবং অন্য কারো কাছে না পড়লেও হবে। এখানে 7 দিন ক্লাস নেওয়া হবে, আমাদের প্রত্যেকদিন 2টা করে ক্লাস নেওয়া হবে। ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং জুম অ্যাপস এ ক্লাস হবে। ভর্তির জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকলে তোমরা জেনে নিতে পারো। তোমাদের পরীক্ষা নেওয়া হবে প্রতিদিন MCQ এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে, মাসিক পরীক্ষা নেওয়া হবে।
আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের গণিত এবং সাধারণ গণিতের যে বিজ্ঞানের যে কোর্স সেটা 220 টাকা। আর যারা প্রত্যেকটা সাবজেক্ট পড়তে চাও সবগুলো, মানে পদার্থ রস, তোমাদের তো মনে করো আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে গ্রুপ সাবজেক্ট, তার সাথে এই দুইটা সাবজেক্ট মানে সব সাবজেক্ট ইংরেজি বাদে, তাহলে তাদের 550 টাকা। আর কমার্সের যেগুলো আছে তারও 550 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বার যোগাযোগ করবা। যারা তোমরা এই যে মেরুল বাড্ডা, ঢাকা এর আশেপাশে আসো আর কি, ঢাকায় বাড্ডা, তারপর রামপুরা, হাতির ঝিল, এরপরে উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, বনানী, বনশ্রী, গুলশান, আফতাবনগর, ডিআইটি প্রজেক্ট, এরপরে মালিবাগ রয়েছে, এরপরে বসুন্ধরা সিটির এলাকায় যারা রয়েছে তারা সরাসরি আমাদের কোচিং ৭৯ পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা ১২১২ এখানে এসে ভর্তি হতে পারো। এটা আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের এখানে পড়ানো হয়। ঠিক আছে, এখানে বিস্তারিত আরো জানতে এই নাম্বারে কল করে আমাদের এখানে আসতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।